সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন সাহিত্যিক অনুবাদক দেলোয়ার হাসান। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি আপনার সঙ্গে যে বিষয়ে আলোচনা শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমাদের জেলা শহর বা যেটাকে আমরা মফস্বল বলেও আলোচনায় বলি, সেই মফস্বল শহরে তো এক ধরনের সাহিত্য চর্চার বিষয় ছিল অনেক। সেই জায়গাতে যে এই যে মফস্বলের সাহিত্য চর্চা যারা করতেন তারা একসময় কেন্দ্রে বা রাজধানীতে এসে তারকা সাহিত্যিক হয়েছেন। সেই জায়গা থেকে মফস্বলের সাহিত্য চর্চা এখন কেমন চলছে? মফস্বলের সাহিত্য চর্চা বলতে যেটা বোঝায়, যেটা যে কোনো সাহিত্যিকের বায়োগ্রাফি আপনি দেখবেন যে সেখানে থাকে যে স্কুল ম্যাগাজিন বা কলেজ ম্যাগাজিন দিয়ে উনি শুরু করেছিলেন, সেটাই তার সাহিত্যের চর্চার মানে হাতেখড়ি। তো সেই জায়গাগুলো এখন আর নেই। মানে খুব কম স্কুলে আপনি পাবেন বা খুব কম কলেজ পাবেন যেখানে ম্যাগাজিন বের হয়, বা পাড়ায় পাড়ায় বা ক্লাব কেন্দ্রিক যে সংকলনগুলো বের হওয়ার একটা ট্র্যাডিশন ছিল, দেয়ালিকা, দেয়াল পত্রিকা, এগুলো কিন্তু আজকাল খুব কমই খুঁজে পাওয়া যায়। তো আমার যেটুকু আমি জানি, আমি যেটুকু তাতে আমি দেখি না সেরকম। সেই ঐতিহ্যটা একেবারেই উঠে গেছে আর কি। এই বিষয়গুলো এখন আর নাই। ওখানে যারা কবিতা লিখতেন, যারা গল্প লিখতেন, তাদের তো আড্ডা ছিল এই স্কুলের লেখালেখির বাইরে। স্কুলের যে দেখা যাচ্ছে যে মানে ওখানকার জেলা পাঠাগার, উপজেলা পাঠাগার বা কোনো একটা বেসরকারি পাঠাগার, ক্লাব কেন্দ্রিক তো এক ধরনের যারা একসঙ্গে কবিতা লিখতেন, গল্প লিখতেন, সেই আড্ডাগুলো নাই। আড্ডাগুলো আমি আগে বললাম যে পাড়া কেন্দ্রিক যে একটা ব্যাপার ছিল, ক্লাব ছিল, সেই ক্লাবে যুবকরা যেত, তরুণরা যেত, সেখানে আড্ডা করত। এবং পাড়ায় পাড়ায় আমি দেখেছি যে লাইব্রেরিও ছিল, এবং ক্লাবের মধ্যে অন্তত দুটো আলমারি থাকতো যেখানে অনেকগুলো বই থাকতো। সেই বইগুলো তারা নিয়ে পড়তেন। এবং আসলে পড়ার থেকেই তো আসলে সাহিত্য রচনার যে প্রচেষ্টাটা হয় এবং উদ্যোগটা হয়, সেটা তো পড়ার থেকেই হয়। সেগুলো ওখান থেকে আসে, প্রেরণাটা ওখান থেকে আসে। অবশ্য ব্যক্তি বিশেষও প্রেরণার কারণ হয়ে দাঁড়ায়। যেমন একজন সাহিত্যিক যিনি, তাকে ঘিরে একটা ব্যক্তিকেন্দ্রিক সাহিত্য চর্চাও কিন্তু থাকে। সেই দেখা গেল যে সেই লোকটি হয়তো ঢাকা চলে গেছেন বা অন্যত্র চলে গেছেন বা বিদেশে চলে গেছেন, তারপরে ওই চর্চাটা আর থাকে না, সেখানে ভাটা পড়ে, সেরকম দেখা যায় আর কি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে স্কুল ম্যাগাজিন বা কলেজ ম্যাগাজিন বা পাড়ায় যে আড্ডা, এমনকি রেস্তোরাঁ কেন্দ্রিক যে আড্ডা ছিল, রেস্তোরাঁয় বিকেলবেলায় তরুণরা যেতেন এবং সেখানে সেই কলকাতার কফি হাউসের স্টাইলে সেখানে তারা তর্ক বিতর্ক শুরু করে দিতেন সাহিত্য নিয়ে, নানা প্রসঙ্গে নিয়ে, সংস্কৃতি নিয়ে বা এমনকি রাজনীতি নিয়েও। কিন্তু সেই রেস্তোরাঁগুলো আজকাল নেই। আমার একটা রেস্টুরেন্টের কথা মনে আছে, ময়মনসিংহে, তাজমহল। সেখানে আমি একবার গিয়ে দেখলাম যে সেখানে রেস্ট হাউস হয়ে গেছে। অথচ জমজমাট আড্ডা হতো তাজমহলে। যারা ময়মনসিংহের লোক তারা জানবেন, বা অন্য ঢাকার যারা সাহিত্যিক তারা ওখানে গিয়ে আড্ডা দিতেন, তাজমহলে গিয়ে আড্ডা দিতেন। কিন্তু সে তাজমহল নেই। মানিকগঞ্জ একটা রেস্টুরেন্ট ছিল দাস কেবিন, সেখানে রাজনীতিবিদরা থেকে শুরু করে সাহিত্যিক, কবি, উদীয়মান লেখক সবাই ওখানে গিয়ে আড্ডা দিতেন। কিন্তু সেই দাস কেবিনের অস্তিত্ব আর এখন নাই। সেই দাস কেবিনও নাই, সেই আড্ডাও নাই, সেই সাহিত্য চর্চাও নাই। এটা খুবই একটা মানে আমার কাছে দুঃখ। অনেক শিক্ষককে কেন্দ্র করে সাহিত্য চর্চা হতো, হয়। হ্যাঁ, শিক্ষককে কেন্দ্র করে হতো। এবং শিক্ষকরা একটা সময় যারা স্কুল ম্যাগাজিনে ভালো লিখতো বা ভালো করতো, তাদের খুব উৎসাহ দিতেন। ওনারা ডেকে নিয়ে বলতেন, এই তো তোর লেখাটা খুব ভালো হয়েছে, তুই আরো ভালো করে লেখ, আরো উন্নতি কর। অনেক সময় পুরস্কার পর্যন্ত আমি দেখেছি, আমাদের স্কুলে দেখেছি স্যাররা পুরস্কার দিতেন এই নবীন লেখকদের, যাতে সে উৎসাহিত হয়। অল্প দামি পুরস্কার, ছোট্ট একটা বই, একটা কলম বা একটা বই, ছোটখাটো জিনিস, কিন্তু দিতেন। দেওয়াতে হতো কি, তারা অনেক উৎসাহিত হতেন। কিন্তু এই জিনিসগুলো আর নাই। শিক্ষকরা তো সাহিত্য নিয়ে কথাই বলেন না, যেহেতু ম্যাগাজিন নাই বা লেখার কোনো প্রকাশনা নাই। তারা নিজেরা কি পড়েন? তারা নিজেরা পড়েন বলে আমার মনে হয় না। আমার চোখে কেউ কেউ পড়েন, সবার খবর তো আমরা জানি না। কিন্তু সেটিও খুব দৃষ্টিগোচর হয় না, খুব উল্লেখযোগ্যভাবে দৃষ্টিগোচর হয় না সেটি। এবং এই যে এই জেলা শহরগুলো থেকে, উপজেলা শহর থেকে লিটল ম্যাগ বের হতো,
হ্যাঁ, লিটল ম্যাক বের হতো এবং অনেক ভালো ভালো লিটল ম্যাক বের হতো তখন, এবং সেগুলোর সাথে অনেক ভালো ভালো সাহিত্যিকরা যুক্ত থাকতেন এবং ঢাকা থেকেও অনেক লেখা সেখানে যেত। কিন্তু সেই লিটল ম্যাকগুলোর কথা আপনি জানেন যে এখন বেরোয় না, সেগুলো নাই, সেগুলোর চর্চা নেই। চট্টগ্রাম থেকে একটা মানে লিটল ম্যাগাজিন বেরোতো, কথা, কামরুজ্জামান জাহাঙ্গীর বের করতেন। জি। কামরুজ্জামান জাহাঙ্গীর মারা আজ আর গেছে। পৃথিবীতে নেই। হুম। চমৎকার একটি পত্রিকা বেরোতো। তো এই ধরনের অনেক উদ্যোগ ছিল। সিলেট থেকে বেরোতো, নারায়ণগঞ্জ থেকে বেরোতো বিভিন্ন লিটল ম্যাগাজিন বা যেটাকে ছোট কাগজ বলি। এবং এই লিটল ম্যাগাজিনগুলোকে অবলম্বন করে ওইখানে আবার বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার সাহিত্যিকরা এখানে যে সমবেত হতো। হ্যাঁ, সমাবেত হতো, এবং শুধু সমাবেতই হতো না, ওখানে আবার তাদের একটা সম্মেলন হতো, সাহিত্য সম্মেলন হতো, হ্যাঁ। কবি সম্মেলন কবি হতো। সম্মেলন হতো। ঢাকা কবিতা পাঠার থেকে আসর বসতো। আসর বসতো। ঢাকার থেকে কবিরা, সাহিত্যিকরা দল বেঁধে সেখানে যেতেন, থাকতেন, হই হুল্লোড় করতেন, আড্ডা দিতেন এবং সভা সমিতি করতেন, এবং মানে বিস্তারিত সেখানে আলোচনা হতো, আড্ডা হতো। কিন্তু সেগুলো আর, সেই কবি সম্মেলন, সেই সাহিত্য সম্মেলন আর আজকাল আমি দেখি না, বা সেখান থেকে কাউকে যেতে দেখি না আমি, বা তার কোনো খবরও আমি পত্রিকায় দেখি না বা কোনো মিডিয়াতে দেখি না। এটাও বিলুপ্ত হয়ে গেছে বলা যেতে পারে। মানে সেই উদ্যোগগুলোর কোনো তরুণীরা নিচ্ছে না। নিচ্ছে না। সাহিত্যের ব্যাপারেই আসলে কেন জানি একটা অনীহা, মানে কেন জানি ঠিক বললেও ভুল বলা হবে, কারণও আছে। এই মিডিয়ার বুম অফ মিডিয়ার আবির্ভাব, তারপরে সেখানে নানা রকমের বিনোদনের আবির্ভাব, তারপরে আপনার গান বাজনা, পপ সঙ্গীত, এই সমস্ত জিনিসগুলো, বা কিছুটা খেলাধুলাও, কিন্তু সেটা একটা অবশ্য পজিটিভ দিক। খেলার দিকে ঝুঁকে গেছে অনেকে। ক্রিকেট, আপনি দেখবেন যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, রাস্তার মধ্যে, মফস্বলে ক্রিকেট খেলা হচ্ছে। এদিকে অনেকে ঝুঁকে গেছে, যারা অর্গানাইজ করতো সাহিত্যের, হয়তো তারা ওই ক্রিকেট দিয়ে চলে গেছে। এটাকে মানে ওইটা একটা কারণ যে কলমের পরিবর্তে কিবোর্ড বা কিবোর্ড চলে এসছে। কিবোর্ড দিয়েও তো লিখতে হয়, কিবোর্ড দিয়ে তো যে লেখা যায়। মানে ছোটবেলায় যে কলম দিয়ে যে লিখতে বসা, হ্যাঁ। এখন কিবোর্ডে, এখন লেখার পরিবর্তে কোন একটি ওয়েবসাইটে চলে যাওয়া। এই জন্য বলছিলাম যে কলম নিয়ে যখন আপনি লিখতেন তখন তো শুধু কলম আর খাতাটি ছিল, বা লেখার পাতাটি ছিল, কিন্তু এখন কিবোর্ডে তো শুধু আর সেই মাইক্রোসফট ওয়ার্ড থাকছে না, জানালা আরো রয়েছে, উইন্ডোজ জানালা অনেক বড় হয়ে গেছে, অনেক জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড, যে কোনো অনেক কিছু দেখা যায়। সুতরাং হ্যাঁ। তারা আপনাকে টানছে, যেখানে লেখায় তো আর মন বসছে না, বা এটা একেবারেই ঠিক না বলা যেতে পারে যে না, নবীনদের ক্ষেত্রে। নবীনদের কারণ আপনার তো অভ্যাস আছে কলম দিয়ে হ্যাঁ, লেখার বা লেখার। এখন কথা হচ্ছে যে ওগুলো দিয়েও কিন্তু ওই যে ওয়েবসাইটে আপনি গেলেন বা সে গেল, সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, অনেক কিছু পড়া যায়, জানা যায়, এবং সেটাও কিন্তু একটা উৎসাহ। অনেক দূর পর্যন্ত জানা যায়। অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, যে কোনো বিষয় নিয়েই হ্যাঁ। আপনি যেতে পারেন সেখানে, জানতে পারেন সেখানে। যে সাহিত্যিকের বই আমরা হাজার চেষ্টা করে পেতাম না, দুর্লভ ছিল একটা ব্যাপার, সেটা আমি ডাউনলোড করে পড়ছি, সেটা তো একটা উৎসাহের ব্যাপার। অবশ্যই। কিন্তু সেদিকে না যেয়ে আমরা ওটাকে বিনোদনের দিকে ধাবিত হচ্ছি। আমরা ওটাকে সাহিত্যকর্মের একটি প্রেরণা হিসেবে ব্যবহার না করে আমরা চলে যাচ্ছি অন্যদিকে। এটা এই প্রলোভনটা, এই লোভটা সম্বরণ করা কঠিন ব্যাপার। আমাদের পক্ষেও অনেক সময় সম্বরণ করা কঠিন, সম্ভব হয় না। আমরা লেখা বাদ দিয়ে হয়তো ওয়েবসাইটে ঘুরছি, অনেক জায়গায় যাচ্ছি, অনেক কিছু দেখছি। এটা একটা ব্যাপার, এটা একটা খুব বিশ্বভ্রমণ, এটা খুব কঠিন ব্যাপার। এটা একটা সূক্ষ্ম ব্যাপার। সেই হাতছানি থেকে নিজেকে গুটিয়ে এনে কাগজ কলম নিয়ে লেখা, বা ওয়ার্ডে প্রসেস করা, বা ওয়ার্ড মনে কথাটা তুলে ধরা, লেখা, এটা আর অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু যারা লিখবার বা যারা ওই জগতে যাবার, তারা কিন্তু ঠিকই যান। একটা বই, তিনি দুর্লভ একটি বই পড়ে তার মধ্যে যে একটি মনোভাব তৈরি হচ্ছে, সেটাকে উনি কাজে লাগিয়ে হয়। ফেসবুকে অনেকে লিখতে দেখি এখন, যে অনেকে লিখেন। আগে তো যে আপনি জানেন যে আপনি জেলা শহর থেকে ঢাকার কোনো কাগজে লেখা পাঠালে সেটা কবে ছাপা হবে, আসলে মানে সেই লেখাটি কেউ পড়ে দেখবেন কিনা, সেটা নিয়েও অনেক রকম সংশয়। এটা নিয়ে অনেক গল্প, অনেক রকম মিথ, বহু কিছু আছে। হ্যাঁ, আছে। এখন একটি তরুণ বা তরুণী বা কিশোরও
লেখা পাঠানোর তার দরকার নেই, তার ফেসবুক অ্যাকাউন্টে সে একটা কিছু আপলোড করে দিলে চলে। এবং এই ফেসবুকের লেখালেখি যখন আপনি বললেন, সেটাও কিন্তু একটি এখন উল্লেখযোগ্য ব্যাপার হয়ে গেছে। অনেকে কারো মুখাপেক্ষী না হয়ে নিজেই ফেসবুকে একটা গল্প লিখে ফেললেন বা একটি কবিতা লিখে ফেললেন, এবং এগুলোর বিপুল পাঠক আছে। এবং অনেক ফেসবুক রাইটার আমি বলি, তাদের অনেক ভালো মানে লিখছেন তারা, এবং সেটার অনেক মূল্যও আছে এবং অনেক পাঠকও আছে। কাজে আমি ঠিক ফেলে দিতে পারি, ফেলে দেওয়ার কোনো সুযোগই এখানে আসলে নাই। সেটাও একটা উদ্যোগ এবং সেটাও একটা চেষ্টা। মানে আপনার সময়ে বা আমাদের সময় যদি এই সুযোগটা থাকতো, আমরা তো হয়তো আমরাও সুযোগ নিতাম, কোনো পত্রিকার সম্পাদকের মুখাপেক্ষী নাও হতে পারতাম এবং এই সুযোগটা নিতাম। অনেকে ঘোষণা দিয়ে বলে যে না, অন্য পত্রিকায় পাঠাবো না, আমি ফেসবুকে। আমাদের যুক্তি আছে যে একটা পত্রিকা পাঠালে কয়জন পড়বে, আমি তো ফেসবুকে সঙ্গে সঙ্গে সাড়া পাচ্ছি এবং পড়ছেও। সাড়া পাওয়ার যে একটা আনন্দ, এটা কিন্তু মানে বড় একটা আনন্দ। আমার নিজেরই মনে হয়, আমার একটা লেখা ছাপা হলে আমি যে আনন্দ পাই, ফেসবুকে আমার একটা লেখা পড়ে যদি কেউ স্ট্যাটাস দেয়, যদি কেউ মন্তব্য করে, লাইক দেয়, আমার খুব ভালো লাগে। কাজে এই ব্যাপারটিও একটি ব্যাপার। এটা লেখালেখির ক্ষেত্রে ফেসবুকের এই ব্যাপারটা একটি উল্লেখযোগ্য ব্যাপার বলে মনে হয়। আপনাকে মনে হয় যে যেটা নিয়ে আমরা শুরুতে আলোচনা করছিলাম, যে তাহলে এই যে লেখার বিষয়টা, যে কবিতা চর্চা, গল্প চর্চা, গল্প লেখা, উপন্যাস লেখা, যেগুলো সেটা নগর কেন্দ্রিক হয়ে গিয়েছে। সেটা অনেকাংশেই নগর কেন্দ্রিক হয়েছে। শুধু নগর কেন্দ্রিক, শুধু লেখালেখি কেন, যে কোনো বিষয় নগর কেন্দ্রিক হয়ে গেছে। যে কোনো সৃজনশীল কাজই বা প্রশাসনিক একটা ব্যাপার দেখেন না আপনি, সবই ঢাকা কেন্দ্রিক, নগর কেন্দ্রিক, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক এবং নগর কেন্দ্রিকও বটে। একটা জেলা হেডকোয়ার্টারে যা হয়, একটা থানা হেডকোয়ার্টারে তা হয় না, তা হওয়ার সুযোগ নেই। কাজেই দেশের গোটা ব্যাপারটাই এখন কেন্দ্রীভূত হয়েছে রাজধানীতে, বড় শহরগুলোতে এবং জেলা শহরগুলোতে। কিন্তু সাহিত্য চর্চার তো একটা বিকেন্দ্রীকরণ ছিল। হ্যাঁ, বিকেন্দ্রীকরণ ছিল, কিন্তু সেটি তো আর নেই, রক্ষা করা যায় নাই। সেটা কেন যায় নাই? নানা ধরনের কারণ আছে, যেগুলো আমরা একটু আগেই আলাপ করবার চেষ্টা করলাম। যে যারা লিখছেন, যারা কবিতা লিখছেন, গল্প লিখবেন, উপন্যাস লিখবেন, তাদের রুটি রুজির কারণে শহরে চলে এসেছেন। রুটি রুজির কারণে শহরে চলে আসতে বাধ্য হচ্ছেন। এবং আপনি জানেন যে লেখা আমাদের দেশে কোনো পেশা হিসেবে কেউ নিতে পারে না। লেখা আমাদের দেশে কোনো পেশা নয়, কারণ লিখে যে পয়সা পাওয়া যায়, যে টাকা পাওয়া যায়, সেটি দিয়ে একজনের যারা সিগারেট খায় তাদের সিগারেটের খরচ ওঠে না। কাজে কি করে লেখাকে পেশা? বই কেনা যাবে না, বইও কেনা যাবে না। এখন বইতে দাম বেড়েছে, তাতে এই বইও কেনার মতো সামর্থ্য তিনি লেখক ভিত্তি করতে পারেন না, যেটা হয়তো ভারতে পারে বা অন্য দেশে পারে, কিন্তু আমাদের দেশে এটা লেখক পেশা হিসেবে লেখাকে গ্রহণ করে। এবং এই যে জেলা শহরে আমরা যেটা বলছিলাম যে কবিতার আড্ডা কমে গিয়েছে, একদম নাই আমরা বলবো না, মানে বিলুপ্ত প্রায়, এটা বলা মনে হচ্ছে। কারণ কোথাও কোথাও তরুণরা আবার শুরু করেছেন, কোথাও কোথাও প্রবীণরাও ওইটা ধরে রাখার চেষ্টা করছেন। সুতরাং তাদের ওই ধরে রাখা এবং চেষ্টা শুরুর ওইটাকে শ্রদ্ধা রেখে যদি আমরা বলি যে বিলুপ্ত প্রায় বা ওইটা আগের মতো নেই, সেইটার তো একটা প্রভাব ওই জেলা শহরগুলোতে পড়েছে। তাদের সাংস্কৃতিক চর্চা, শারীরিকভাবে যে একটা জেলার মধ্যে যে একটা সাংস্কৃতিক আবহ, সবসময় একটা উৎসব ভাব, সেটা তো আর সেটা একেবারেই অনুপস্থিত, এবং সেটা খুবই দুঃখজনক। এবং অনেকে আবার চেষ্টা করছেন যে ওই জিনিসটাকে ফিরিয়ে আনার জন্য। এমন লোকও আমাদের চোখে পড়ে মাঝে মাঝে, এমন লোকও আমাদের সঙ্গে কথা বলেন যে তাদের কথা থেকে বোঝা যায় যে তারা এটা চান যে জেলা শহরগুলোতে বা মফস্বলে বা গ্রাম অঞ্চলে সাহিত্যের চর্চা হোক, সংস্কৃতির বিকাশ ঘটুক, চর্চা হোক, এটা অনেকেই চান। আপনি দেখেন যে ওই রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামে পালান সরকার বলে এক ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তিনি মাথায় করে বই নিয়ে নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন বিনামূল্যে। উনি টাকাও নিচ্ছেন না, নিজে বইগুলো কিনে উনি সেই বইগুলো মানুষকে পড়তে দিচ্ছেন এবং মানুষ পড়ছে। তাহলে তো কেউ যদি উদ্যোগ নেয়, তাহলে সেই উদ্যোগে সাড়া দেওয়ার লোকও তো পাওয়া যায়, কিন্তু উদ্যোগ নেওয়ার লোকটা খুব যেটা বলছিলাম যে সাংস্কৃতিক সংগঠনগুলোর কথা, যে জেলাভিত্তিক, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে অনেক সাংস্কৃতিক সংগঠন ছিল, ওদের শাখা ছিল। সেই চর্চাটা আপনি সেই সাংস্কৃতিক সংগঠনগুলো অস্তিত্বই আর এখন নাই। খুবই ছোটখাটো
পরিসরে পরিসরে আছে, যেগুলো হয়তো কোনো এনজিওর ছত্রছায়ায় হয়তো আছে। কিন্তু বৃহৎ পরিসরে যে সাংস্কৃতিক সংগঠনগুলো ছিল সেগুলো বিলুপ্তই হয়ে গেছে, এবং সেগুলো নতুন করে গঠন করবার তাগিদও কেউ এটা একটা ভালো একটা করছেন না। গুরুত্বপূর্ণ দিক আপনি বললেন যে হ্যাঁ আমরা অনেক জায়গায় অনেক জেলা শহর বা উপজেলা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে অনেক সাংস্কৃতিক সংগঠন বা গ্রুপ বা গোষ্ঠী বলতে পারিস দেখি যে এটা এনজিওর সহায়তা চলছে এবং সেখানে তাদের প্রোপাগান্ডাই হচ্ছে মুখ্য বিষয়। হ্যাঁ হ্যাঁ, এটাই তাদের প্রোপাগান্ডা, এটা মুখ্য বিষয়। ফাঁক ফোকর দিয়ে হয়তো কিছু বেরিয়ে টেরিয়ে হয়তো একটা কেউ হয়তো একটা আবৃত্তি শিখলো, কেউ আবৃত্তি একটা ছবি শিখলো, আঁকা শিখলো, কেউ একদিন একবার হয়তো নজরুল জয়ন্তী করলো বা হ্যাঁ রবীন্দ্র কেউ গান জয়ন্তী করলো, গাইলো, হ্যাঁ কেউ কিন্তু মুখ্য বিষয় হচ্ছে তাদের। হ্যাঁ, এটাই হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেটাও খুব একটা বেশিতে চোখে পড়ে তা না, সেটার সংখ্যাও খুব কম, নগণ্য। এটা সাংস্কৃতিক সংগঠনগুলো মানে বিলুপ্তির কারণে এটা হয়েছে। যেমন আমি একটি সংগঠনের নাম বলতে পারি, উদীচী শিল্পী গোষ্ঠী। উদীচী শিল্পী গোষ্ঠীর শাখা গ্রামে গঞ্জে পর্যন্ত ছিল। আমি দেখেছি যে একটি গ্রামে হয়তো যাচ্ছি, একটি হাটে উদীচী শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে, তারা অনুষ্ঠান করছেন একটি গ্রামের হাটে। আপনি বুঝতে পারেন যে কতখানি সাংগঠনিক শক্তি থাকলে তারা গ্রাম পর্যায়ে পৌঁছে যেতে পারেন, কিন্তু সেই রকম সংগঠন এখন আর নাই। আর উদীচীও তার কর্মকাণ্ড যে এত ব্যাপক পরিসরে আটতে পেরেছে, এখন উদীচী সংগঠনটা আছে, কিন্তু তাদের সাংগঠনিক তৎপরতা আগের মতো আর নেই। সেই বল আর নেই। না, সেটা নেই। সেটা মানে অনুভবও করছেন না কেউ। সমস্যাটা হচ্ছে যে এখানে আগে রাজনৈতিক দলগুলো তাদের একটা কালচারাল ফ্রন্ট থাকতো, সেই কালচারাল ফ্রন্টগুলোও কিন্তু অনেক অনুষ্ঠান, অনেক কার্যক্রম পরিচালনা করত। কিন্তু রাজনৈতিক দলগুলোর সেই কালচারাল ফ্রন্টগুলো এখন আছে নামে মাত্র, একজন সাংস্কৃতিক সম্পাদকও হয়তো আছেন, কিন্তু ইনঅ্যাক্টিভ, কোনো কাজ তারা করেন না, কোনো কর্মকাণ্ড তাদের দেখা যায় না আর কি। সেটাই, বা সাংস্কৃতিক ওই যে মানে অঙ্গ সংগঠন আছে কিন্তু তারা এই কাজটা করছে না। সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো মানে পরিচালিত হচ্ছে না, নামকাওয়াস্তে একটা সংগঠন। এবং স্থানীয় সরকারের কাছে যে স্থানীয় সরকারে আমাদের উপজেলা চেয়ারম্যান আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকেন, পৌর চেয়ারম্যান থাকেন, তারাও এই ধরনের কাজে কি আপনি দেখেন যে পৃষ্ঠপোষকতা করছেন? তাদের মধ্যে খুব কম সংখ্যকই আছেন তারা এগুলোর পৃষ্ঠপোষকতা করেন। আপনি তো জানেন তারা কোত্থেকে আসেন, তারা যে আবহ থেকে আসেন বা যে লেখাপড়ার থেকে আসেন বা সমাজের যে অংশ থেকে আসেন, তারা কিন্তু অতখানি সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার মতো অতখানি প্রাগ্রসর চিন্তার জগৎ থেকে বা চিন্তার ইয়ের থেকে তারা আসেন না। যে কারণে তারা যেখানে অর্থ বা অন্য বৃত্ত আছে, সেসব কর্মকাণ্ড যেখানে আছে সেই দিকে তারা ধাবিত হন। ফলে হয় কি যে তাদের কিন্তু অনেক ক্ষমতা থাকে, শক্তি থাকে, আর্থিক সামর্থ্য থাকে, এগুলো থাকার পরেও কিন্তু সাংস্কৃতিক বা সাহিত্যিক কর্মকাণ্ড ইচ্ছা করলে পৃষ্ঠপোষকতা করতে পারেন, সেই সামর্থ্য তাদের আছে, অন্তত কিছু হলেও আছে সব জায়গাতেই। বা আর্থিক সামর্থ্য না থাকলেও তারা আয়োজন করতে পারেন, তাদের কথা লোকে শুনে। তারা যদি বলে দেন যে এই তুমি করো, সহযোগিতা করো, বা আমি এটার সঙ্গে আছি, তোমরা সহযোগিতা করো, স্বাভাবিকভাবে তারা প্রশাসনিক যদি উদ্যোগ থাকে এবং তারা আসবে। কিন্তু তারা যেহেতু নিষ্ক্রিয়, কাজেই সেখানে কেউ উৎসাহ বোধ করলেও আর এগিয়ে আসার মতো সাহস তারা পান না। এবং এই যে গ্রামের মেলার দিকে আসি, যে মেলা কেন্দ্রিক তো এক ধরনের সাংস্কৃতিক উৎসব হতো, সেই মেলাগুলো তো আমরা আগের মতো মেলা হয়, বিজয় দিবসের সময় মেলা হচ্ছে, আমাদের পুজোর সময় মেলা হচ্ছে, বিভিন্ন সময় মেলা হতে আমরা দেখি, পয়লা বৈশাখে মেলা হচ্ছে, কিন্তু মেলার মধ্যে যে উপকরণগুলো এখন ঢুকেছে সেগুলো আসলে আমাদের চেনা মেলা নয়। না, সেগুলো একেবারেই নগর কেন্দ্রিক মেলা, একেবারেই মনোহারী দ্রব্যাদি বিকিকিনির মেলা, এবং সেখানে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, লোকজ ঐতিহ্য, সেগুলো একেবারেই অনুপস্থিত। আমি রথের মেলাতে দেখতাম যে লোকজ ঐতিহ্যগুলো, মৃৎশিল্পগুলো ছিল, রথের মেলাতে সেগুলো প্রদর্শিত হতো, আসতো। রথযাত্রার সময় 7 দিনের মেলা, 7 দিনের মেলাতে সেগুলো থাকতো।
সেগুলো আসেই না। সেগুলো আসার যে বন্দোবস্ত ছিল নৌকা, জি, খাল এই পথ বিল, কোথায়? সেই পথও নাই। কাজে এগুলো আসারও ব্যবস্থা নাই, কারণ ওগুলো গাড়ি করতে করে আনলে ভেঙে যাবে, হুম। নষ্ট হয়ে যাবে। কাজেই এই ব্যাপারগুলো তো, ওই ঐতিহ্যগুলো নষ্ট হয়ে যাচ্ছে নানা কারণে। এটা নগরায়নের কারণেও এটা অনেক অনেক জায়গায় তো রথের মেলা এখন বসেও না। বসেই না, রথের মেলা বসে না। এই আমার এলাকাতে রথের মেলা খুব ঐতিহ্যবাহী একটা মেলা ছিল। জি। আমি শুনছি যে গত 2 বছর যাবত নাকি সেখানে কোনো রথের মেলাই হয় না, রথযাত্রাও হয় না, রথও সেখানে থাকে না। এটা কতখানি দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ব্যাপার। এটা তো একটা ট্র্যাডিশন, হুম। হিন্দু ট্র্যাডিশনের থেকে এটেছে এবং ধর্মের সঙ্গে এটা যুক্ত। জি। তারপরেও এটা এবং নেই। রথযাত্রার যে মেলা বা রথযাত্রার মেলা তো শুধু সনাতন ধর্মের মানুষ না, সবাই, সকল ধর্মের মানুষ এই মেলাতে অংশ সনাতন ধর্মের নেয়। হ্যাঁ মেলা হলেও কিন্তু সব ধর্মের লোকেরা এখানে অংশগ্রহণ করতো। এবং একটা সার্বজনীন ব্যাপার ছিল সেখানে। এবং একটি মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে লোকজন আসতো, শহরের দিকে ধাবিত হতো, বা যেখানে মেলা হয় সেখানে যেত। কিন্তু সেটা যাওয়ার আর ব্যাপার এখন না, এখন মানুষ যাই না। এই সমস্ত মেলাগুলো যেহেতু হয়ই না, গ্রামেও হতো, শহরে তো হতোই, গ্রামের মেলাগুলো যে ছিল এবং সব সেগুলো জায়গায় হয় মানে না। আমি একটু বিরতিতে যেতে চাই, ফিরে এসে আপনার কাছে জানতে চাবো, সব জায়গায় যে পুঁজি ঢুকে পড়েছে, বাণিজ্য ঢুকে পড়েছে, সেই জায়গাগুলো সেই সনাতনী ধারাগুলোকে নষ্ট করছে, নিজস্বতাকে নষ্ট করছে। আমরা নৌকা বাইচও বিভিন্ন রকম স্পন্সর পৃষ্ঠপোষকতার কথা শুনি, সেই বাণিজ্যিক ভাবে হচ্ছে, কিন্তু তার যে নিজস্ব যে মানে ঐতিহ্যগতভাবে যে আহ, কৃষ্টিটা আছে সেই অনুযায়ী হচ্ছে না। অবশ্যই করেছে। সাহিত্য হচ্ছে একটি সৃজনশীল জায়গা, সেখানে বাণিজ্যের কোনো স্থান নেই। জি। বরং বাণিজ্য ওই জায়গাগুলোকে এখন গ্রাস করছে। বাণিজ্যিকরণের ফলে মানুষের সৃজনশীলতা নষ্ট হচ্ছে, নস্যাৎ হচ্ছে। এবং এই বাণিজ্য মানে পুঁজির যে গ্রাস, সর্বগ্রাসী যে পুঁজি, যেটা ধ্বংস করে, যেটা কোনো সুসময় বয়ে আনে না, সুবাতাস বয়ে আনে না, এই সর্বনাশা পুঁজির কবলে পড়ে সাহিত্য এবং সংস্কৃতি আজকে অনেকটা ধ্বংসের মুখোমুখি। এবং সৃজনশীলতাও সেই সঙ্গে আজকে বিঘ্নিত হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে। পুঁজি কি সৃজনশীলতাকে পৃষ্ঠপোষকতা করতে পারে না, মৌলিক সৃজনশীলতাকে? পুঁজি হয়তো পারে, কিন্তু পুঁজির লক্ষ্য হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন, পুঁজি লাভ চায়। সাহিত্য সংস্কৃতিতে তো ওই রকম লাভ নেই। না, কিন্তু একসময় যে যে গ্রামে গঞ্জে যে নাটক হতো, যাত্রা হতো, অনেক সাহিত্য চর্চা হতো, সেগুলো তো সেখানকার জমিদার শ্রেণীর বা খুব গৃহস্থ যারা ছিলেন তাদের পৃষ্ঠপোষকতা হতো, সেটা তো এক ধরনের পুঁজি। সেটা এক ধরনের পুঁজি হলেও ওই জমিদার বা ওই ব্যক্তিটির যে রুচিবোধ, মানসিকতা, তার উপরে নির্ভর করত। সব জমিদারই কিন্তু ওইসব না, ওই কাজে বিষয়ে আসতেন না, হ্যাঁ। আসতেন না বা কাজে লাগতো না। সে ব্যক্তি সেখানে একটা ফ্যাক্টর ছিল, তার রুচি এখানে, তার রুচির এখানে ফ্যাক্টর ছিল। কাজেই এখন তো গোষ্ঠী পুঁজি। এখন গোষ্ঠী পুঁজি, সেই গোষ্ঠী অনেক সময় অনেক কিছু স্পন্সর করে, অনেক সহায়তা দেয়, কিন্তু তার আগে তারা দেখে যে তাদের স্বার্থটি রক্ষা হলো কিনা, তাদের বিজ্ঞাপনটি প্রচার হলো কিনা, বা তারা যেটা পণ্যটি সেই জায়গায় পৌঁছালো কিনা, বিক্রি হবে কিনা, এইসব ব্যাপার চলে এসছে আর কি। তো ওই জায়গাটা নাই সৃজনশীলতা। কিন্তু যে এখন যে সামাজিক দায়বদ্ধতা একটা বিষয় এসছে কর্পোরেট পুঁজির কাছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই কথাটা খুবই শোনা যাচ্ছে। এবং এটা তো কোনো কোনো ক্ষেত্রে চাপিয়েও দেওয়া হচ্ছে। আচ্ছা। যেমন ব্যাংকগুলো বলছে যে তোমাকে তোমার আয়ের একটি অংশ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে ব্যয় করতে হবে। এটা বাধ্যবাধকতা। কিন্তু আসলে বাধ্যবাধকতার দিয়ে তো এগুলো হয় না আসলে। এটা মনের একটা তাগিদ দরকার। মানে এটা সৃজনশীল ক্ষেত্রে মানুষকে ধাবিত করার সৃজনশীল দর্শনের দরকার আছে। এটা শুধু বাইরে থেকে বা উপরে উপরে এটা দেখানো, লোক দেখানো, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি করলে জিনিসগুলো আসলে হবে না। এই জন্য যে মানসিকতার দরকার, যে মন দরকার, যে দর্শন দরকার আপনি বললেন, সেটার খুব অভাব। সেটার অভাবে মুক্তির উপায় কি? মুক্তির উপায় ভাবতে হবে, খুঁজতে হবে।
যারা এগুলো নিয়ে চিন্তা করেন, যারা সমাজের ওই প্রকারের লোক আছেন, ওই শ্রেণীর লোক আছেন যারা সমাজ নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন, বিশেষ করে রাজনীতিবিদরা। রাজনীতি তো সবকিছু চালিকা শক্তি। রাজনীতিবিদরা যদি এসব নিয়ে না ভাবেন, তাদের মনোভাব যদি এদিকে না গড়ায়, তাহলে কিন্তু আমি আপনি যতই চেষ্টা করি না কেন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা অন্য কিছু বলে বা কিছুটা স্পন্সরশিপ দেওয়ার নামে আমরা যতটাই হালকা কিছু করার চেষ্টা করি না কেন, আসলে হবে না। রাজনীতিক যারা, তারা যদি এ বিষয়ে এগিয়ে আসেন, তারা যদি বোঝেন না এটা দরকার, তাহলে আমার মনে হয় সেদিন সত্যিকার অর্থে এই সৃজনশীলতা বলেন, সাহিত্য বলেন, সংস্কৃতি বলেন, এগুলোর চর্চা এগুবে এবং একটি সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবে। হ্যাঁ, রাজনীতির এক ধরনের মানে মূল পৃষ্ঠপোষক আসলে রাজনীতি। হ্যাঁ, কারণ রাজনীতি চালিকা শক্তি। রাজনীতি ছাড়া তো রাজনীতির প্রণোদনা ছাড়া এটা সম্ভব না। প্রণোদনা ছাড়া এটা কোনো মতেই সম্ভব না। কারণ আপনি যা কিছুই করেন না কেন, রাজনীতি আসবে, রাষ্ট্র আসবে, রাষ্ট্র এবং রাজনীতিকে বাদ দিয়ে আপনি এক পাও এগোতে পারবেন না। এগোতে পারলেও আপনার ওই এগোনোটা টেকসই হবে না, আপনি সফল হতে পারবেন না। এই বিষয়টা রয়ে গেছে আর কি। এবং সে জায়গা থেকে মানে আমরা একটু আমরা যদি একদম স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করি, সেখানেও তো রাজনীতির এক ধরনের মানে নির্দেশনামূলক বিষয় তো থাকতেই হবে যে তার দৃষ্টিভঙ্গি কি, এবং সেটা তো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা হয়ে জেলা পর্যায়ে পর্যন্ত আসতে পারে। হ্যাঁ, কিন্তু সেখানে তো রাজনীতি একটি কাঠামো হিসাবে আছে, যে একটা স্ট্রাকচার হিসাবে রাজনীতি সেখানে আছে। কিন্তু রাজনীতির যে চর্চা, রাজনীতির যে চাহিদা, জনগণের যে চাহিদা, সেটা কি ওই রাজনীতি বা ওই রাজনীতিবিদ সেটা পূরণ করতে পারছেন বা পূরণ করছেন? তারা তো অন্য কিছু নিয়ে আছেন। কিন্তু রাজনীতিবিদরা তো একসময় সংস্কৃতি মনা ছিলেন, এখনো তো দু একজন আছেন, কিন্তু আগে সাহিত্যিকভাবে অনেকেই ছিলেন এবং রাজনীতিবিদদের মধ্যে থেকে সাহিত্যিকও ছিলেন। আবুল মনসুর আহমেদ, উনি তো রাজনীতিবিদও ছিলেন, আবার সাহিত্যিকও ছিলেন। তো এই ধরনের লোকগুলো আজকে কোথায় আছে? হয়তো খুবই কম, যাদের সংখ্যা বাড়ছে না, যারা অনুভব করছেন না যে এই সাহিত্য সংস্কৃতির বিকাশের প্রয়োজন। এবং রাজনীতি হচ্ছে একদম পুরা সংস্কৃতি এবং সাহিত্য বিমুখ রাজনীতি। এই বিমুখতা যদি কাটিয়ে না ওঠা যায়, তাহলে কিন্তু আমরা যে আলোচনা করছি সেটা কত দূরে। সুতরাং সেটা হচ্ছে আপনি যেটা বলছেন যে রাজনীতিকে আগে সাহিত্য সংস্কৃতির দিকে মুখ ফিরাতে হবে, তাহলে এই সংকট থেকে আমরা মুক্তি পাবো। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। না, বলতে চাচ্ছিলেন রাজনীতি তো আসলে সবকিছুরই চালিক শক্তি, আমি আগেই বলেছি। কাজেই সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা খুব দরকার। জি, আপনাকে ধন্যবাদ দুলাল ভাই আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।